আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের প্রিলি পরীক্ষায় অলরেডি পাস করেছেন এবং রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন। অলরেডি আমরা কিন্তু প্রথম ইউনিটের, আপনারা জানেন সামাজিক বিজ্ঞান 7টা সাবজেক্ট মিলে একটি কোশ্চেন হবে এবং এই 7টা সাবজেক্ট থেকে 10টা ইউনিট হবে। 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন হবে এবং 10টা প্রশ্ন থেকে প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে 10, যা সৃজনশীল আকারে থাকবে। তা আমরা অলরেডি প্রথম অধ্যায়ের অর্থাৎ প্রথম ইউনিটের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন ও এর সমাধান প্রকাশ করেছি। আজ আমরা দ্বিতীয় ইউনিট ও এর প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করব। সো আপনারা বেশি করে শেয়ার করবেন, যত শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমাদের যত সাবস্ক্রাইবার হবে সে অনুযায়ী আমরা কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে সক্ষম হব। আশা করি আপনারা শেয়ার করবেন। যদি শেয়ারের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা পরবর্তী ইউনিটগুলো নিয়ে প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে আসবো, আদারওয়াইজ কিন্তু ইট ইজ কোয়াইট ইম্পসিবল। সো চলুন আমরা শুরু করি, কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। এখানে দ্বিতীয় ইউনিটের আজকে আমরা আলোচনা করব। এই ইউনিটের টপিক ছিল বাংলাদেশের অভ্যুদয় ও ইতিহাস। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যে 1 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নটি পেয়েছি, সেটি হচ্ছে ভাষা আন্দোলন কখন হয়, ভাষা আন্দোলনের কারণসমূহ লিখো, ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য লিখো। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর ক, ভাষা আন্দোলন হয় 1952 সালে। খ নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের কারণসমূহ। 1947 সালের ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান সৃষ্টির পূর্বে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি করা হয়। ভাষা আন্দোলনের কারণ, নিম্নে ভাষা আন্দোলনের কারণসমূহ দেওয়া হলো। উর্দু ভাষার ব্যবহার প্রচলন। পাকিস্তান জন্ম হওয়ার সূচনা থেকেই মুসলিম লীগ সরকার বাঙালি জাতির উপর নানাভাবে অত্যাচার, নিপীড়ন ও উৎপীড়ন শুরু করে। অফিস আদালতে ইংরেজি ও উর্দু ব্যবহারের পাশাপাশি নাম, পোস্টকার্ড ইত্যাদিও ছোটখাটো জিনিসেও উর্দু ব্যবহৃত হয়ে থাকে। মিস্টার জিন্নার ঘোষণা। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা দেন যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবারও জোরদার দিয়ে বলেন, উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। গণপরিষদের ইংরেজি ও উর্দু ভাষার ব্যবহার। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান পরিষদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পূর্বে স্থির হয় যে কেবল ইংরেজি ও উর্দু হবে গণপরিষদের ভাষা। গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ব্যবহার করার দাবি জানান, কিন্তু তার দাবি অগ্রহণযোগ্য। 4 নম্বর টপিক হচ্ছে আরবি হরফে বাংলা লেখার ব্যবস্থা। বাংলা ভাষাকে বিভিন্নভাবে পর্যদস্ত করা ছাড়াও পাকিস্তানি শাসক গোষ্ঠী এ প্রতিষ্ঠিত পুরনো ভাষাকে বিকৃত করার জন্য আরবি হরফে বাংলা লেখার উদ্যোগ গ্রহণ করে। এতে বাঙালি জনগণ বিক্ষুব্ধ হয়। এটি আমরা উপসংহার পর্দায় লিখবো, কিন্তু উপসংহার উল্লেখ করার প্রয়োজন নেই, আপনি এটা স্পেস দিয়ে লিখবেন। ওপরের কারণগুলো ছিল ভাষা আন্দোলনের প্রধান কারণ। খাজা নাজিমুদ্দিন ও ঘোষণা দিয়েছিল যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকারী আন্দোলন ছিল ভাষা আন্দোলন। এরপরে আমরা দেখি ক নম্বর প্রশ্ন আমাদের ছিল ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। ভাষা আন্দোলন 1971 সালের স্বাধীনতা আন্দোলনের প্রধান উদ্যোগ। ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদের বিকাশ ঘটে। মাদার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান এম্বডিমেন্ট অ্যান্ড অর্নামেন্ট অফ ইটস স্পিকার। ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। বাঙালির জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য খুবই অপরিসীম। নিম্নে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হলো। জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। 52 ভাষা আন্দোলন বাঙালি জনগণের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। বাঙালিরা সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি। ভাষা আন্দোলন বাঙালি জনগণের মধ্য থেকে সাম্প্রদায়িকতা দূর করে হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। মুসলিম লীগের পরাজয়ের ক্ষেত্রে 1952 সালে ভাষা আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের জনগণের সার্বিক সমর্থন ছিল। এই সমর্থনের প্রতিফলন 1954 সালের নির্বাচন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট ভাষা আন্দোলনের ভিত্তিতে 21 দফা কর্মসূচি গ্রহণ করে।
এর ফলে যে নির্বাচনের যুক্তফ্রন্টের বিজয় হয় এবং মুসলিম লীগের পরাজয়। রাজনৈতিক চেতনা সৃষ্টি। ভাষা আন্দোলন ছাত্র রাজনীতি প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্দোলন ছাত্রদেরকে অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শিক্ষা উপহার দেয়। পরবর্তী সকল আন্দোলনে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়ন করতে সক্ষম হয়। ৫ নম্বর হচ্ছে পয়েন্ট, অন্যায় ও অবিচার প্রতিরোধ। এই আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার সচেতন হয়ে ওঠে। বিশেষত অন্যায় অবিচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার মন্ত্র হিসেবে কাজ করে এ ভাষা আন্দোলনে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা করে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের শিক্ষা, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছিল। আমরা এই ইউনিট 2 থেকে 4টি সৃজনশীল প্রশ্ন গুরুত্বপূর্ণ আলোচনা করব। ইনশাআল্লাহ এখান থেকে একটি প্রশ্ন আপনারা কমন অবশ্যই পাবেন। তো 1 নম্বর প্রশ্ন শেষ, এখন আমরা যাচ্ছি 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 6 দফা কি? 6 দফা কর্মসূচির বিবরণ দাও। 1969 সালের গণ অভ্যুত্থানের কারণগুলো কি? তাহলে আমরা 2 এর ক নাম্বার হচ্ছে 6 দফা কি? ঐতিহাসিক 6 দফাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ একে বাঙালি বুর্জোয়া শ্রেণীর দাবি বলে উল্লেখ করেছেন, আবার কেউ বা উল্লেখ করেছেন মধ্যবিত্ত শ্রেণীর দাবি হিসেবে। কিন্তু এই উভয় মতের মধ্যে যথার্থ কোনটি তা আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। তবে বিভিন্ন তথ্য বিশ্লেষণে জানা যায় যে 6 দফা ছিল 6 দফা ছিল বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর দাবি। 2 নম্বর প্রশ্নের উত্তর খ নাম্বার। খ নাম্বার এখানে আমরা বলছিলাম 6 দফা কর্মসূচির বিবরণ দাও। আসলে 6 দফা কর্মসূচিটি আসলে এর মূল বিষয় কি? 1966 সালের 13 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক লাহোর শহরে, যেখানে পূর্বে অর্থাৎ 1940 সালে লাহোর প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, সেখানে স্বাধীন বাংলার বীজ বপনের ভিত্তি স্বরূপ 6 দফার ঘোষণা করা হয়। 6 দফা। শাসনতান্ত্রিক কাঠামো। প্রস্তাবে বলা হয় যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়তে হবে। তাতে যে সরকার থাকবে তা হবে সংসদীয়। সকল নির্বাচন সর্বজনীন ও প্রাপ্ত বয়স্কদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মুদ্রা ভিন্ন ভিন্ন হতে হবে, অথবা দুটি পৃথক রিজার্ভ ব্যাংক থাকতে হবে। পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার যাতে না হয়। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। এতে বলা হয় যে কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, যথা প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি। 4 নম্বর রাজস্ব, কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। সকল প্রকার কর ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে, ফেডারেল সরকারের সে ক্ষমতা থাকবে না। এই মর্মে রিজার্ভ ব্যাংকগুলোর ওপর বাধ্যতামূলক বিধান শাসনতন্ত্রই থাকবে। বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। এ দফায় বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে নিম্নলিখিত শাসনতান্ত্রিক বিধানের কথা বলা হয়, যথা দু অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক পৃথক হিসাব থাকতে হবে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মুদ্রা ভিন্ন ভিন্ন ইখতিয়ারে জমা থাকবে। ফেডারেশনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দু অঞ্চল হতে সমানভাবে আদায় হবে। দেশজাত দ্রব্যাদি বিনা শুল্কে উভয় অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানি হবে। 2 নম্বর প্রশ্নোত্তর গ নাম্বার। গ নাম্বার প্রশ্নটা আমাদের ছিল 1969 সালের গণ অভ্যুত্থানের কারণগুলো কি? বাংলার জনগণ আদিকাল থেকে শোষিত হয়েছে, শাসন করার কথা ভাবতেও পারেনি। প্রাচীনকালে শশাঙ্ক কিছুটা এই নিয়মের ব্যতিক্রম করেছিল। পশ্চিমা শোষণে বাংলার জনসাধারণের ক্ষোভের কারণে ঘটনা পরিক্রমায় সংঘটিত হয় 1969 সালের গণ অভ্যুত্থান। 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ নিম্নে 1969 সালের গণ অভ্যুত্থানের সাথে জড়িত বিষয়াদির বিবরণ দেওয়া। 6 দফার প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর মনোভাব। 6 দফা দিন দিন পূর্ব পাকিস্তানের মাটিতে জনপ্রিয়তা লাভ করতে লাগলো। আইয়ুব খানের নির্দেশে তার গভর্নর শেখ মুজিবুর রহমান ও তার কয়েকজন বিশিষ্ট কর্মচারীকে বা কর্মীকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। 2 নম্বর হচ্ছে পাকিস্তানি রাজনীতির বৈশিষ্ট্য। পাকিস্তানি রাজনীতির একটি বৈশিষ্ট্য এই যে দেশের অর্থনৈতিক তৎপরতার পশ্চাতে সামরিক চক্রের অদৃশ্য খেলা সর্বদাই সক্রিয় ছিল। এই কারণেই পাকিস্তানের রাজনীতিতে গণতন্ত্রের প্রবেশ ঘটাতে পারে। 3 নম্বর হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টির মধ্যে ভাঙ্গন। জাতি যখন 6 দফা পরবর্তী সংকটে পড়ে, তখন ন্যাশনাল আওয়ামী লীগ এর মধ্যে বিভক্ত দেখা দেয়। আর এক দলের নেতা মাওলানা ভাসানী, অন্য দলের নেতা ছিলেন পশ্চিম পাকিস্তানের ওয়ালি খান।
আগরতলা ষড়যন্ত্র মামলা। পূর্ব পাকিস্তানের 6 দফা ভিত্তিক আন্দোলন ক্রমশ জনপ্রিয়তা লাভ করতে থাকে। এ সময় স্বৈরাচারী সরকার দেশদ্রোহিতার অজুহাতে শেখ মুজিবকে প্রতিরক্ষা আইনে গ্রেপ্তার করার পরিকল্পনা গ্রহণ করে। 5 নম্বর হচ্ছে আইয়ুব সরকারের বিরুদ্ধে অসন্তোষ। 1968 সাল থেকে আইয়ুব সরকারের বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়। 1964 সালের পর থেকে আইয়ুব খান সরকারের বিরুদ্ধে যে অসন্তোষ দ্বারা বেঁধে ওঠে তা আত্মপ্রকাশের অপেক্ষায় ছিল। পশ্চিম পাকিস্তানের একজন ছাত্র হত্যাকে কেন্দ্র করে অসন্তোষের আগুন জ্বলে ওঠে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান বলতে কি বোঝো? মুজিবনগর সরকারের গঠন লিখো। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। সংবিধান বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্নের উত্তর ক। প্রত্যেক রাষ্ট্রের একটি নিজস্ব শাসনতন্ত্র বা সংবিধান থাকে। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। সংবিধান কি? সরকার যেভাবে গঠিত ও পরিচালিত হয় সে সম্পর্কে বিভিন্ন নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বা সরকার বলে। এরিস্টটল বলেন সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। লর্ড ব্রাইসের মতে সংবিধান হলো সেসব আইন ও প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রিত করে। 3 নম্বর প্রশ্ন তো খ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান অনস্বীকার্য। মুজিবনগর সরকারের গঠন সুশৃঙ্খল ও শক্তিশালী হওয়ায় যথেষ্ট ভূমিকা রাখে। মুজিবনগর সরকারের গঠন। নিম্নে মুজিবনগর সরকারের গঠন আলোচনা করা হলো। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। উক্ত অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার জন্য মন্ত্রী পরিষদ গঠিত হয়। এই পরিষদে 10 এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা করা হয়। সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপ্রধান এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও সশস্ত্র বাহিনী সমূহের অস্থায়ী সর্বাধিনায়ক নির্বাচিত করা হয়। তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ও ক্যাপ্টেন মনসুর আলীকে অর্থ মন্ত্রণালয়ের খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে মন্ত্রী পরিষদের সদস্য নিয়োগ করা হয়। 11 এপ্রিল এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। এরপর 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর বৈদ্যনাথ তলার এক আমবাগানে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত করা হয়। এটি হলো মুজিবনগর সরকারের গঠন। 3 নং প্রশ্নের উত্তর সংবিধানের বৈশিষ্ট্য। প্রত্যেক রাষ্ট্রেই একটি নিজস্ব শাসনতন্ত্র বা সংবিধান আছে। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। সংবিধানের ভিত্তিতেই একটি স্বাধীন রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী পরিচালিত। সংবিধানের বৈশিষ্ট্য। নিম্নে সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা। সুস্পষ্টতা। শাসনতন্ত্রের নীতিমালা স্পষ্ট হওয়া জরুরি। সে শাসনতন্ত্র উত্তম বলে বিবেচিত হবে যা দ্ব্যর্থপূর্ণ ভাষা ও শব্দ পরিহার করে অর্থপূর্ণ ভাষায় পরিচালিত। সংক্ষিপ্ততা। অযথা অপ্রয়োজনীয় পরিসংখ্যার অনুপ্রবেশ না ঘটা। সামগ্রিকভাবে বিভিন্ন রাষ্ট্রের গঠন ও কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালিত হবে সে সম্পর্কে বিস্তারিত ব্যবস্থার উল্লেখ থাকতে হবে। ব্যাপকতা। সংবিধানের সমগ্র শাসন ব্যবস্থা সম্পর্কিত বিধিবিধান উল্লেখিত হওয়া উচিত। ব্যাপকতা সংবিধানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লিখিত রূপ। উত্তম সংবিধানের লিখিত হবে বলেই প্রত্যাশা করা হয়। নাগরিকদের অধিকার শাসন ব্যবস্থা স্থিতিশীলতা রক্ষার জন্য লিখিত সংবিধানই কামনা করা হয়। বিচার বিভাগের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য সুনিশ্চিত করার জন্য বিচার বিভাগের প্রাধান্য নিশ্চিত করতে হবে। তাহলে রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে। উত্তম পরিবর্তন পদ্ধতি। উত্তম সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো উত্তম পরিবর্তন পদ্ধতি। দুষ্পরিবর্তনীয় সংবিধানে বিভিন্ন জটিলতা লক্ষ্য করা যায়। 7 নম্বর হচ্ছে সহজ সংশোধন পদ্ধতি। সংবিধান সহজে সংশোধন করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তবে এমন সহজসাধ্য হওয়া উচিত নয় যাতে অহেতুক পরিবর্তনের সুযোগ থাকে। উপরের আলোচনা থেকে একথাই প্রতীয়মান হয় যে সংবিধান একটি রাষ্ট্রের নিয়মের সমষ্টি যার উপর ভিত্তি করে একটি রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। শেষ প্রশ্ন হচ্ছে নির্বাচক মন্ডলী কাকে বলে? 1974 সালে নির্বাচনের গুরুত্ব লিখো। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের কারণসমূহ লিখো। নির্বাচক মন্ডলী কাকে বলে? নির্বাচক মন্ডলী বলতে বোঝায় দেশের আইন অনুযায়ী যারা সাধারণ নির্বাচনে ভোটদানের অধিকার উপভোগ করেন সার্বিকভাবে তাদের সমষ্টিকে নির্বাচক মন্ডলী বলা হয়। বর্তমানে সর্বজনীন ভোটদানের অধিকার উপভোগ করেন সার্বিকভাবে তাদের সমষ্টিকে নির্বাচক মন্ডলী বলে। ডব্লিউ.এফ. উইলবির মতে নির্বাচক মন্ডলী হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি। 4 নং প্রশ্নের উত্তর খ। এখানে আলোচনা হবে 19৭ সালের নির্বাচনের গুরুত্ব। বাংলাদেশের রাজনৈতিক 19৭ সালের নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য অধিক।
কারণ এটা ছিল বাঙালি জাতির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী নির্বাচন। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হবে। 19৭৪ সালের নির্বাচনের গুরুত্ব। 19৭৪ সালের নির্বাচন 1971 সালের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। বাঙালি জাতীয়তাবাদের বিজয়। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রকাশ ঘটে। 19৭৪ সালের নির্বাচনে মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ রাজনৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি লাভ করে। বাঙালিদের আত্মপ্রত্যয়ের সৃষ্টি। 19৭৪ সালের নির্বাচন বাঙালিদের স্বাধিকারের দাবিতে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য জোরদার হয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিদের আত্মবিশ্বাস শক্তিশালী করে। ৬ দফাকে স্বীকৃতি দান। 19৬৬ সালে প্রণীত ৬ দফাকে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারের ঘোষণা দেয়। 19৭৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ ব্যাপকভাবে ভোট প্রদানের মাধ্যমে আওয়ামী লীগের ৬ দফাকে তাদের ন্যায্য দাবি হিসেবে গ্রহণ করে। সংগ্রামী চেতনার উদ্ভব। 19৭৪ সালের নির্বাচনে বাঙালি জাতির মধ্যে সংগ্রামী চেতনার উন্মেষ ঘটে। 19৭৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিদের স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করেছে। 19৭৪ সালের নির্বাচন বাঙালিদের মাঝে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করতে সাহায্য করে। এবার আছে গ নাম্বার 4 নম্বর প্রশ্ন উত্তর গ। এখানে তাদের যুক্ত ফ্রন্টের গঠন। 1954 সালের মার্চ মাসে পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন স্বৈরাচারী মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে কয়েকটি দল যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের গঠন। তৎকালীন ক্ষমতাসীন স্বৈরাচারী মুসলিম লীগ সরকারের প্রতিহত করার জন্য পূর্ব বাংলার জনদরদী রাজনৈতিক নেতা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্য ন্যূনতম কর্মসূচি 21 দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। ঐতিহাসিক 21 ফেব্রুয়ারিকে চিরস্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্ট 21 দফা কর্মসূচি প্রণয়ন করে। মুসলিম লীগের পরাজয়ের কারণ, অর্থাৎ যুক্তফ্রন্ট বিজয়ের কারণ এবং মুসলিম লীগের পরাজয়ের কারণ। 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলা মুসলিম লীগের চরম পরাজয়ের ঘটে। মুসলিম লীগের স্বার্থান্বেষী মনোভাব। মুসলিম লীগ বাঙালিদের বিক্ষোভ উপলব্ধি করেও পশ্চিম পাকিস্তানের কায়েমি স্বার্থবাদীদের প্রতি অনুগত থাকে। এর ফলে মুসলিম লীগের পরাজয় অনিবার্য ছিল। বৈষম্যমূলক মনোভাব। মুসলিম লীগের নেতৃত্বে পরিচালিত কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা ও আনুকূল্যে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক বৈষম্যের সৃষ্টি হয়। অগণতান্ত্রিক মনোভাব। মুসলিম লীগ সরকার 1951 সালে অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন হতে বরং প্রাদেশিক আইনসভার মেয়াদ 3 বছরের জন্য আরো বাড়িয়ে নিয়েছে। সংবিধান প্রণয়নে ব্যর্থতা। মুসলিম লীগের নেতৃত্বাধীন গণপরিষদ পাকিস্তানের নতুন সংবিধান রচনায় ব্যর্থ হয়। ফলে দলের জনপ্রিয়তা অনেকাংশে কমে যায় এবং মুসলিম লীগের ভরাডুবি হয়। 5 নম্বর প্রশাসনিক ব্যর্থতা। প্রাদেশিক নির্বাচনের আগে থেকেই পূর্ব বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবক্ষয় ঘটতে থাকে। খাদ্য সংকট ও বন্যা সমস্যা মারাত্মক আকারে দেখা দেয়। আসলে এগুলো থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে আমরা পরবর্তী তথ্যগুলো কালেক্ট করতে চেষ্টা করব এবং পরবর্তী ইউনিটগুলোর অ্যান্সার সহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। তা আপনাদের একটি কমেন্ট, একটি শেয়ার, একটি লাইক, সাবস্ক্রাইবার আমাদের অনুপ্রাণিত করে। তাই যদি এগুলো করেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো বানাতে সক্ষম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ অন আদার ভিডিও।